আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সবার মনটাই আসলে ভালো হইতে হইতে আবার খারাপ হয়ে গেল। সবারই মনে খুব কষ্ট যে হঠাৎ করে যে বন্যা পরিস্থিতি যেভাবে টার্ন নিল এবং যে পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এরকম বন্যা মনে হয় না স্মরণাতীতকালে বাংলাদেশে হয়েছে, এরকম আকস্মিক ফ্ল্যাশ ফ্লাড। এটার প্রেক্ষিতে কিছু কথা বলবো, স্পেশালি একটা কন্টেন্ট নিয়ে একটু কথা। সেটা হলো যে বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ নিয়ে খুব অনেকেই দেখছি পোস্ট করছে। এই কন্টেন্টটার আলোকে কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি যে পয়েন্টটা সেটা হলো যে ভারত বিরোধিতা যে পয়েন্টটা। হ্যাঁ, আপনি একটু খেয়াল করে দেখেন যে বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ বা আমাদের এই সাইডে বাঁধ নির্মাণের যে একটা প্ল্যান যেটা বলা হচ্ছে, একটু যদি আমরা আমি এই ব্যাপারে একটু এক্সপার্ট না, বাট কিছু কমন সেন্স এবং কিছু কিছু অল্প কিছু পড়াশোনা থেকে কিছু কথা বলি। বাংলাদেশে তারা এই বাঁধগুলো অ্যাকচুয়ালি নির্মাণ করতে পারছে এই জন্যই, কারণ হলো বাংলাদেশ অ্যাকচুয়ালি ভাটি অঞ্চলের দেশ। ভারত থেকে যে পানিটা আসে সেটা বাংলাদেশের দিকে আসে দেখেই বাঁধ নির্মাণ করে ওরা ওটাকে কন্ট্রোল করতে পারে। এখন আমাদের এই পাশে যদি বাঁধ নির্মাণ হয়, সেটা হলে হবে কি যে ভারত হুট করে পানি ছেড়ে দিলে হয়তো ওই পানিটা আমরা আটকায় রাখতে পারবো। হ্যাঁ, কিন্তু এটা আসলে কোনো সমাধান না। এটা আমাদের অ্যাকচুয়াল বাঁধের কারণে বন্যার তো একটা প্রবলেম হচ্ছে, বাট অ্যাকচুয়ালি বাঁধের কারণে কিন্তু আমাদের আরো বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের জলাশয়গুলো, আমাদের নদী খাল, এগুলো নাব্যতা চলে গেছে এবং আমাদের বিভিন্ন আর্থসামাজিক প্রেক্ষাপটে কৃষি জমিতে অনেক প্রভাব ফেলছে এগুলোর। সো বাঁধের এগেনস্টে বাঁধ নির্মাণটা অ্যাকচুয়ালি সমাধান না। সমাধান আরো অন্যান্য কিছু। এই ক্ষেত্রে আমি অ্যাকচুয়াল পয়েন্টটা যেটা মেক করতে চাচ্ছি সেটা হলো যে এই যে আমাদের ভারত বিরোধিতা, যে একটা আল্লাহর রহমতে একটা ধোঁয়া আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এটাকে পুঁজি করে আমাদেরকে অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়ালি প্ল্যান ওয়াইজ আগাইতে হবে, যেন ভারত আমাদেরকে এভাবে অপ্রেস করার সুযোগ না পায়। যেমন আমি যতদূর জানি, যদি আমি একটু ভুল হই আপনারা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে এসে কারেক্ট করে দিবেন। আমি যতটুকুন জানি ভারত অ্যাকচুয়ালি এইসব বাঁধ টাইপের যেসব গেম, এগুলো অন্য কোনো প্রতিবেশীর সাথে খেলে না। নেপাল বলেন বা ওদিকে পাকিস্তান বলেন অথবা অন্য কোনো প্রতিবেশীর সাথে তারা এই গেমগুলো খেলে না, জাস্ট বিকজ তারা ভয় পায় ওই প্রতিবেশীগুলো কী ধরনের রিফ্লেকশন দিবে, কিভাবে সেটার প্রতিশোধ নিবে, এই ব্যাপারটাকে ওরা খুব ভয় পায়। এই কারণে ওরা অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকে। অন্যান্য ফরেন পলিসির ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলোতে ওরা কিছুটা সচেতন থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আসলে যেহেতু দীর্ঘকাল আওয়ামী লীগের সৌজন্যে বাংলাদেশকে একরকম তাবেদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, যার কারণে বাংলাদেশের ক্ষেত্রে এই ভারত এই সাহসগুলো খুব বেশি পায়। যেমন ফারাক্কা সহ অন্যান্য বাঁধগুলো, অনেকগুলো বাঁধ শেখ মুজিবের সময় করা হয়েছিল এবং এই টার্মে, যে এই শেখ হাসিনার এই টার্মের শুরুতে আসতে না আসতেই টিপাই মুখে বাঁধের ব্যাপারে শুরু হয়েছিল। এবং এই যে বিশ্রী যে ফরেন পলিসিগুলো, একচেটিয়া যে ফরেন পলিসিগুলো, এগুলা কিন্তু সুযোগটা এই জন্যই পাইছে কারণ আমাদের এই পাশ থেকে এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি নাই। বুঝতে পারছেন? সাধারণ মানুষ চাইলেও পারে নাই। জামাত ইসলামী বা ছাত্র শিবির বা কিছু ইসলামিক দল এবং কিছু সমাজতান্ত্রিক দল যারা অ্যাকচুয়াল দেশপ্রেমিক, তারা অনেক চেষ্টা করছে এগুলোর এগেনস্টে, এবং যার কারণে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে। আপনি যদি দেখেন বাংলাদেশের বামপন্থী যে দলগুলো, অনেকগুলো দল, এবং ডানপন্থী নিরেট ডানপন্থী যে দলগুলো, এই দুইটা দলই খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিএনপিও যেহেতু অনেকটাই চীনপন্থী রেদার দেন ইন্ডিয়াপন্থী, বিএনপিকেও প্রচুর ক্ষতিগ্রস্ত করা হয়েছে এই কারণে। তো মেইন পয়েন্টটা যেটাতে আসি সেটা হলো যে ভারতকে বাসগুলো আমরা কিভাবে দিব। তাহলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট। বাস, ফার্স্ট অফ অল আমাদেরকে খুঁজে বের করতে হবে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কি, ইন্ডিয়া কিভাবে আমাদের দেশে বিজনেস করে, আমাদের দেশের টাকাগুলো কিভাবে ইন্ডিয়াতে চলে যায়, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা হলো নাম্বার 1। এবং ওই পথগুলো বন্ধ করতে হবে। এটা হতে পারে ওদের প্রোডাক্টগুলো বয়কট করা, এটা হতে পারে ওদের টিভি চ্যানেলগুলো বয়কট করা, এটা হতে পারে ওদের আই ডোন্ট নো এনিথিং বয়কট করা, যেটা বয়কট করলে ওদের অসুবিধা হবে। নাম্বার 2, ফাইন্ড আউট করা, খুঁজে বের করা এবং জোরালোভাবে এটার ব্যাপারে কথা বলা যে ভারতীয় কোন নাগরিকরা আমাদের দেশে এসে জব করে। আমাদের দেশে যথেষ্ট পরিমাণ বেকার মানুষ আছে এবং দক্ষ মানুষ আছে যাদের ওই পজিশনে যাওয়া উচিত। ভারতীয় কারা এখানে এসে ওই জবগুলো করছে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। একদম খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে খুঁজে বেরই করতে হবে এবং এটার ব্যাপারে জোরালো দাবি করতে হবে যেন ভারতীয় ওইসব নাগরিকের ভিসা বাতিল করা হয় এবং ওয়ার্ক পারমিট এখানে বাতিল করা হয়। এবং আমি যতটুকু জানি অনেকেই ওয়ার্ক পারমিট ছাড়াই জব করতেছে দেদারসে, এগুলো সব বন্ধ করতে হবে।
এটা ওদের জন্য একটা বড় ধরনের হুমকি। নাম্বার 3, অফকোর্স আমাদের ফরেন পলিসি আরও স্ট্রঙ্গার হতে হবে, একচেটিয়া ফরেন পলিসিতে যাওয়া যাবে না। ভারত যেসব সাইডগুলোতে প্রভাব বিস্তার করে বা বর্ডারে যেভাবে আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে চায়, দাদাগিরি খাটাতে চায়, ওগুলো পুরোপুরি বন্ধ করতে হবে এবং ওগুলো ব্যাপারে জোরালো দাবি করতে হবে। এই ধরনের ক্ষতিগুলো যখন ভারত ফেস করবে, বুঝতে পারছেন, আমি এখন বর্তমান স্ট্যাটিস্টিক্সটা জানি না, বাট আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার 2018 সালে ভারতের রেমিটেন্সের একটা হিসাব দেওয়া হয়েছিল যে কোনো একটা ওদেরই একটা পত্রিকায়, যেখানে দেখানো হয়েছে ভারতের 3rd বিগেস্ট রেমিটেন্স আসে বাংলাদেশ থেকে। ক্যান ইউ ইম্যাজিন? বাংলাদেশের বিগেস্ট রেমিটেন্স আসে আমেরিকা, ইউরোপ থেকে, মিডল ইস্ট থেকে প্রবাসীদের মাধ্যমে। ভারতের বিগেস্ট রেমিটেন্স আসে বাংলাদেশ থেকে। আপনি জাস্ট ইমাজিন করেন এটা কিভাবে সম্ভব। তার মানে হলো ভারতের বিশাল একটা বাজার আমাদের দেশে আছে। এই বাজারটাকে আমাদের উৎখাত করতে হবে একদম সমূলে। ওই পদক্ষেপগুলো নিতে হবে। পাশাপাশি আমি অনুরোধ করব যে আমাদের জেনারেশনের প্রত্যেকটা ইয়াং জেনারেশন থেকে শুরু করে আমাদের অ্যাডাল্ট যারা আছে প্রত্যেকে আমাদের ধরে ধরে বোঝাতে হবে যে ভারত আমাদের কত বড় শত্রু। এবং এটা আমার ব্যক্তিগত একটা রিকোয়েস্ট, এবং এটাকে খুব ওয়াইজলি শুনেন এবং ওয়াইজলি ইউটিলাইজ করেন। প্রত্যেকে শারীরিকভাবে কিছুটা মানে শক্তিশালী হওয়ার চেষ্টা করেন। আমি লিটারেলি, এটা সম্ভব না যে লিটারেলি আপনি গিয়ে কোনো যুদ্ধে ট্রেনিং নেবেন আনলেস আপনি বাংলাদেশ সেনাবাহিনী অথবা বাংলাদেশ কোনো আর্ম ফোর্সের সদস্য। বাট ইউটিউব দেখেও আপনি কিন্তু কিছুটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারেন, কিছুটা শারীরিকভাবে কিছুটা ফিট থাকতে পারেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট। কেন আমি আপনাকে বলি, ভারতে একটা কমপ্লিটলি সিভিলিয়ান প্যারামিলিটারি গ্রুপ তৈরি হয়েছে, কমপ্লিটলি সিভিলিয়ান, এবং সম্পূর্ণ মোদি গভর্নমেন্ট দ্বারা এটা পরিচালিত। এটা নিয়ে জার্মান টেলিভিশন ডয়েশে ভেলে ওরা পর্যন্ত এটা নিয়ে প্রতিবেদন করছে। যেটা ভারতের এই যে মোদির যে দল, বিজেপির যে ছাত্র সংগঠন আরএসএস, ওদের আন্ডারে এটা পরিচালিত হয়। তার মানে কি, ওরা কিন্তু শুধুমাত্র যে আমাদেরকে আন্তর্জাতিকভাবে দখল করার জন্য চেষ্টা করতেছে, মানে ডিপ্লোম্যাটিক্যালি বা ইকোনমিক্যালি, মোটেই না। শুধু তাই না, ওরা কিন্তু আমাদের মুসলিমদেরকে একদম মানে শেষ পর্যন্ত যখন পারবে না তখন ওরা কোনো একটা ইস্যু দেখায় আমাদেরকে সরাসরি আক্রমণ করার জন্য চেষ্টা করবে। এবং ওই সময় কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের ডিফেন্সের দিকে তাকায় থাকলে হবে না, তাদের একার পক্ষে এটা মোকাবেলা করা সম্ভব নাও হতে পারে। সেই সময় প্রত্যেকটা মানুষের এই ক্ষেত্রে আগে আসতে হবে, প্রতিটা মানুষের। গাজওয়াতুল হিন্দ বলতে যেটা বলা হয়, হ্যাঁ, আমি এতটা ডিপ টার্মে যাব না, এটা আলেমদের ব্যাপার, আলেমরা বুঝায় বলবেন। বাট ইন এক্সট্রিম কেস ওইটার জন্য যেন আমরা প্রস্তুতি থাকি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের ঘরে ঘরে প্রত্যেকের এই ব্যাপারে ট্রেনিং নেওয়া উচিত, যে কিভাবে আমরা আমাদের এলাকার মানুষকে, আমার পরিবারের মানুষকে, এবং ইন দ্য ব্রড সেন্স আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারি যদি অ্যাকচুয়ালি এই ধরনের ইনভেশন চলেও আসে। একটা কথা মাথায় রাখবেন, রাশিয়া ইউক্রেনে সরাসরি আক্রমণ করবে এটা কিন্তু মানে ইউক্রেনের অনেক মানুষ বিশ্বাস করতে পারে নাই। ইউক্রেনে আমার এক মানে দূর সম্পর্কের আমাদের বন্ধুর এক ওয়াইফ থাকে, বাংলাদেশি বন্ধু, তার ওয়াইফ ইউক্রেনিয়ান। ওরাও পর্যন্ত বিলিভ করতে পারে নাই যে ইউক্রেনে রাশিয়া ইনভেড করবে, কিন্তু করছে আলটিমেটলি। সো ভারত যখন ডেসপায়ার্ড হয়ে যাবে, বুঝছেন, যখন কুল কিনারা খুঁজে পাবে না, ওরা তখন এই ধরনের মানে হীন প্রচেষ্টা করতেও দ্বিধা করবে না। সো ফ্রম এভরি অ্যাসপেক্ট আমাদেরকে খুবই কনসিয়াস থাকতে হবে। আল্লাহর রহমতে আমি খুবই হোপফুল যে আমাদের জেনারেশন, আই মিন নট আমাদের জেনারেশন, মানে আমাদের বর্তমান ছাত্র জনতা, সাধারণ মানুষ সবাই অলমোস্ট সবাই খুবই অ্যাক্টিভ এবং সবাই টেকিং থিংস ইন দেয়ার হ্যান্ড। আগের মতন বসে নাই যে গভর্নমেন্ট কিছু করে না, গভর্নমেন্ট এটা করে না, গভর্নমেন্ট ওটা করে না, এরকম বসে নাই। আল্লাহর রহমতে এভরিবডি ইজ ডুইং হোয়াট এভার দে ক্যান, এবং এটাই একটা দেশের চেঞ্জের জন্য সবচেয়ে বড় উপযুক্ত একটা সময় এবং সবচেয়ে প্রধান হাতিয়ার, যখন প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেভাবে দয়া করছেন আমরা এই স্বৈরাচার খুনি হাসিনাকে উৎখাত করতে পারছি, অ্যাট দ্য সেম টাইম আল্লাহ যেন আমাদের দেশের বিপরীতে যত ষড়যন্ত্র আসে সেগুলো যেন আমরা সবসময় একসাথে মোকাবেলা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।